আলো না, এটা নতুন ম্যাডাম এসছে তো, ও আর বুঝতে পারছে না, ওই জন্য আপাতত সাদাই আছে। এটাকে সাইলেন্ট করে প্রথমে, এখন আবার ফোন আসবে। আরে ভাই, যোগ্যতা জিজ্ঞাসা করে মাইনে দেওয়ার ক্ষমতা আমার আছে, তোমার মনে হয়? এমন এই জন্য বলতে ইচ্ছা করে না। নেই গো, মাইনে কাউকে মাইনে দিয়ে রাখার মতো ক্ষমতা আমার নেই গো। মানে এটা সম্মান রাখার জন্য কিছুটা দেওয়া হয়, মাইনে বলে কিছু নেই। পাগল, মাইনে হয়। আচ্ছা, সব বেঁচে দিই। সবই তো দাদার, আমার আমি তো ওসব বসে আছি বাড়িতে। আচ্ছা শোনো, হ্যাঁ, আচ্ছা পানীয় জল প্রতিদিন জল পরিশোধনের পদ্ধতি, পেজ নাম্বার 122। আচ্ছা একদম বেসিক জিনিস, হ্যাঁ শুধু মনে রাখবা যে জল পরিশোধন, যেমন আমরা পুকুরের জল একটা বড় অংশের জল, তাদের জন্য বড় একটা পদ্ধতির দরকার আছে। 122, 122-এ চলে এসেছি আমি, 122 গল্প লেখা আছে, ছবি আছে। তা ব্যাপারটা হচ্ছে সেখানকার পদ্ধতি হচ্ছে পাহাড় থেকে জল পরিশোধনের পদ্ধতি শুনেছে, প্রথমে বড় পাথর, ছোট পাথর, মাঝারি পাথর, বালি, কয়লা ছিল ইত্যাদি। তো ওই পদ্ধতিতে জল সাধারণত পরিশোধন করা হয় এবং তারপরে জলের মধ্যে ব্লিচিং পাউডার বা ক্লোরিন মেশানো হয়, জল পরিশোধন করা হয়। কিন্তু আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বাড়িতে। আগেকার দিনে যখন পিউরিফায়ার ছিল না, বাড়িতে কি করা হতো জল পরিশোধনের জন্য? পিউরিফায়ার মানে ওয়াটার পিউরিফায়ার, জল পরিশোধক যন্ত্র। কি একটা কি পিউরিফায়ার যন্ত্রের নাম, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছো, সর্বপ্রথম জলকে ফোটানো হতো কিছুক্ষণ, দিয়ে ঠান্ডা করা হতো, তারপরে নিচের জলকে ফেলে দেওয়া হতো, উপরের জলটাকে গ্রহণ করা হতো। ঠিক, 1 নাম্বার। 2 নাম্বার, ক্লোরিনেশন, ব্লিচিং পাউডার। বাজারে ব্লিচিং পাউডার পাওয়া যায়, সামান্য পরিমাণে ছিটিয়ে দিলে জলের অবদ্রব্যগুলো ছড়িয়ে আচ্ছা যাবে, কেন যাবে না? আচ্ছা এছাড়া আরো কিছু পাওয়া যেত, ক্লোরিন ট্যাবলেট, যদি নাম শুনে থাকে, হ্যালোজেন ট্যাবলেট, সেগুলো মেশানো হতো ইত্যাদি। আচ্ছা এরপরে আছে অতি বেগুনি রশ্মি। কি গো? না না না, এমনিও করে না, মানে আমাদের এখানে কেউ ইউজ করে না, জানে না বলে, ইউজ করা যায়, মানে একটা ট্যাঙ্ক মতো বানিয়ে ওর মধ্যে করতে হয়। আচ্ছা এবার শোনো, লাস্টে হচ্ছে অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মির বৈশিষ্ট্য, এই যে টিউবলাইট দেখতে পাচ্ছ, এই যে কাঁচেরটা আর কি, দেখতে পাচ্ছ না? তাই কাঁচের টিউবলাইটের মধ্যে ইউভি রশ্মির টিউবলাইট পাওয়া যায়, ল্যাবরেটরিতে থাকে। কি করে, একটা বাস্কের মধ্যে থাকে, ধরো ওর মধ্যে তুমি 1 কাপ জল রাখলে, টিউবলাইট চালালে 2 মিনিট, 1 কাপ জল বার করে মাইক্রোস্কোপের তলায় দেখবা সব ব্যাকটেরিয়া ভাইরাস সব মরে গেছে, কিছু নেই, তাই না? স্বচ্ছ জল, হ্যাঁ পিওর জল, আয়ন তো নষ্ট হচ্ছে না। আচ্ছা এবার চলে আসি 123 পাতা, দেখবে যে পাহাড়ি অঞ্চলের জলে যদি কাপড় চোপড় কাচতে হয় বেশি সার্ফ লাগে, আমাদের এখানকার জলে অল্প। বুঝেছি কেন? একদম, পাহাড়ি জলের বৈশিষ্ট্য কি, পাহাড়ি জল বিভিন্ন ধরনের ধাতুর লবণ মিশে থাকে, যার জন্য কি হয় সাবান সহজে গুলতে চায় না। কিন্তু আমাদের এখানকার জল কেমন, মৃদু জল, অল্পতেই বেশি ফেনা হয়ে যায়, তাই না? আচ্ছা এবার হচ্ছে কি জলের মৃদু জল আর ক্ষর জলের কারণ। এবারে যে জল সাবানের সঙ্গে সহজে ফেনা তৈরি করে তাকে বলে মৃদু জল, যেমন বৃষ্টির জল বা পাতিত জল। পাতিত জল মানে ফুটিয়ে নেওয়া জল। 2 নম্বর ক্ষর জল, যে জল বেশি পরিমাণে সাবানের ফেনা তৈরি করে না তাদের কি বলবো, ক্ষর জল। আচ্ছা এই ক্ষর জলের ব্যাপারটা হচ্ছে কি, ক্ষর জলের মধ্যে কিছু পদার্থ মিশে থাকে যার ফলে কি হয় ক্ষরতা প্রকাশিত হয়। জলের ক্ষরতার কারণ কি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্লোরাইড, সালফেট, বাইসালফেট ইত্যাদি লবণ যদি জলের মধ্যে দ্রবীভূত থাকে তাহলে জল বেশি ফেনা তৈরি করে না, এটা আমরা কি বলবো, জলের ক্ষরতা। ঠিক। আচ্ছা এবার চলে আসি সাবান কি জিনিস। সাবান কোনোদিন বাড়িতে বানিয়েছো আজ পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, সাবান বানিয়েছো কোনোদিন বাড়িতে? বানাওনি, আচ্ছা ঠিক আছে, দোকানে আছে হিসাব মতোই তাই। আচ্ছা সাবান আসলে কিছু না, সাবান হচ্ছে পামিটিক অথবা স্টিয়ারিক অথবা ওলেইক, এটা হচ্ছে এক ধরনের ফ্যাট, চর্বি হচ্ছে, এর সঙ্গে এক ধরনের, আচ্ছা নামই শুনেছো তো, কস্টিক সোডার নাম শুনেছো না, প্র্যাকটিক্যাল দেখেছি বুঝছো, ওটা মেশালে তৈরি হয় কি সাবান, আমরা অনেকদিন আগে তৈরি করেছিলাম। হ্যাঁ দেখো বলেছি কি, সোডিয়াম বা পটাশিয়াম, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম ক্ষার, পটাশিয়াম ক্ষারও হয়, মিশালে কি হয়, এর যে পদার্থ তৈরি জলে ফেনা তৈরি করে সেটাকে আমরা কি বলি, সাবান। তোমরা চাইলে বাজার থেকে, কি জন্য ওটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর পাম তেল হয়,
সাবান উঠেন কিনে জাস্ট ঘুটে রেখে দিলে এক রাত, পরের দিন দেখো সাবান তৈরি হয়ে গেছে, জমে যাবে, একদম ইউজও করতে পারবে। তবে এটা পরিমাণ আছে, বেশি দিলে গাছ উল্কাবে, আবার সমস্যা আছে। ওটা জীবাণুনাশক। হ্যাঁ, সব সব যা কিছু দিতে পারো। আচ্ছা, এবার চলে এসেছে খর জল ব্যবহারের অসুবিধা। আচ্ছা, খর জলে কি থাকে? বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে। আচ্ছা, সব রকমের খনিজ লবণ কি আমাদের শরীরে প্রয়োজনীয়? প্রয়োজনীয়। আচ্ছা, কিছু কিছু আছে একদমই প্রয়োজন নেই, আর কিছু কিছু আছে অতিরিক্ত মাত্রায় আছে, অতিরিক্ত মাত্রায় তো আবার ক্ষতিকর। তো ওই জন্য খর জল শরীরের মতো, শরীরের ক্ষতিকর। 2 নম্বর হচ্ছে লন্ড্রির কাজে যে কেউ খর জল ব্যবহার করে, সার্ফ দিয়েই যাবে, ফ্যান হাত তৈরি হবে না, কাপড় কাচতে পারবে না, বেশি খরচ হবে। নেই, এই বক্সের মধ্যে আছে। আচ্ছা, দেখবা। আচ্ছা, খর জলের প্রভাবে বয়লারের অভ্যন্তরে আস্তরণ পড়ে। আচ্ছা, খর জলের ব্যাপারটা বলি। দেখবা যে এই কল পাড়ে হলুদ হয়ে যায়। অনেকের বাড়িতে ট্যাঙ্কিতে যখন ছোটবেলায় ছিল ট্যাঙ্কির মধ্যে পরিষ্কার করতে ঢুকিয়ে দিত, কারোর এরকম এক্সপিরিয়েন্স আছে? নেই কারো? তোমাদের আছে? আচ্ছা, তাই তলায় এটা আয়রনের লেই পড়ে যায় না? কেন পড়ে? ওই জলটা কি তাহলে? খর জল। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি কি, খরতার কতগুলো প্রকার ভেদ আছে, স্থায়ী খরতা আর অস্থায়ী খরতা। তাহলে স্থায়ী খরতা কখন হবে? যদি জলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং এফি, লোহা প্রভৃতির বাইকার্বনেট লবণ থাকে, তাহলে সেটা কি হবে? অস্থায়ী খরতা। কেন? আচ্ছা, বাইকার্বনেট মানে কি? কার্বনেটের সংকেত কার মনে আছে? CO3, কার্বনেট আয়ন। বাই মানে এইচ, সামনেটা কি চলে আসবে? এইচ। তাহলে বাইকার্বনেট লবণের একটা বৈশিষ্ট্য তোমাদের হয়তো পড়ানো হয়েছিল, প্র্যাকটিক্যালও দেখানো হয়েছিল, যে চুন জলের মধ্যে যদি ফু দেওয়া হয়, কার্বন ডাই অক্সাইড যায়, তার মধ্যে কার্বনেট আয়ন তৈরি করে, তাই তো? এই জন্য ঘোলাটে ঘোলাটে হয়ে যায়। আরো যদি বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড দেওয়া যায়, তাহলে তৈরি হয় কি? বাইকার্বনেট। কি তৈরি হয়? সেটা ধীরে ধীরে কি হয়? থিতিয়ে পড়ে। এবার যদি এটাকে টেম্পারেচার, একটু উষ্ণতা দেওয়া হয়, হাইড্রোজেন উড়ে চলে যায়, তাহলে আবার কার্বনেট হয়ে যায়। বোঝা গেল? তাই বলা হচ্ছে কি, যদি জলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং লোহা প্রভৃতি বাইকার্বনেট লবণ মিশে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? বাইকার্বনেট থাকে, সেটা হবে অস্থায়ী, কারণ তাপ দিলেই সেটা উড়ে চলে যাবে, আবার ঠিক হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে কি স্থায়ী খরতা। জলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা লোহার ধাতুর ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকলে যে খরতা সৃষ্টি হবে, তাকে আমরা কি বলবো? স্থায়ী খরতা। ক্যালসিয়াম সালফেট, তাই তো? FeSO4, ফেরাস সালফেট ইত্যাদি। আচ্ছা, একটুখানি যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, ফেরাস সালফেট হয়তো অনেকেই জানবা। দেখবে যে আমাদের যে জল আছে, কলের জল, দেখবে যে হলুদ হলুদ আয়রন পড়েছে, ঠিক না? ওটা হচ্ছে ফেরাস সালফেট। জলের আয়রন হচ্ছে ফেরাস সালফেট। হ্যাঁ, আমি হচ্ছে ওই ফেরাস সালফেট ল্যাবে তৈরি করেছিলাম, আর আমাদের কলের ফেরাস সালফেট মানে যেটা ছিল আর কি, তুলে নিয়ে একটু টেস্ট করেছিলাম, দেখবেন হ্যাঁ দুটো সেম মোটামুটি। খেয়ে টেস্ট না, কেমিক্যাল রিয়াকশন। খেয়ে টেস্ট করে, জলে কলের জল তো সে ছোটবেলা থেকেই খাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার চলে যাচ্ছে ফুটনের সাহায্যে অস্থায়ী খরতা দূরীকরণ। যেমন হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, CaHCO3 CaHCO3 আচ্ছা, Ca মানে ক্যালসিয়াম, CO3 মানে কার্বনেট, সামনে একটা এইচ আনে, বাই, ক্যালসিয়াম বাই কার্বনেট। ঠিক আছে, এটা একটা লবণ। এটাকে মনে করো তাপ দেওয়া হলো, তাপকে এই ত্রিভুজ চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে কি তৈরি হবে? হাইড্রোজেনটা উড়ে চলে যাবে, থাকবে কি? ক্যালসিয়াম আর কার্বনেট। CaCO3 জলের মধ্যে পড়ে থাকবে, আর হাইড্রোজেন কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখন বলো, ক্যালসিয়াম কার্বনেট মানে কি? ক্যালসিয়ামের কার্বনেট লবণ। তাহলে এই যে জলটা হবে, সেটা কি খর জল হবে না মৃদু জল হবে? হ্যাঁ, মৃদু জল হবে। খর জল হতে গেলে কেমন লবণ তৈরি করতে হয়? ক্যালসিয়ামের ক্লোরাইড লবণ, ক্যালসিয়ামের ক্লোরাইড লবণ অথবা সালফেট, CaSO4। তাহলে ক্লোরাইড আর সালফেট লবণ তৈরি হলে জল কেমন হবে? খর। আর যদি বাইকার্বনেট লবণ তৈরি করে, তাহলে সেটা কি হয়ে যাবে? খরতায়, খরজলই হবে, কিন্তু তাপ দিলে সেই খরতা কেটে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বলো তো ক্যালসিয়াম কার্বনেটের নাম কোথায় শুনেছো? বাড়িতে অনেকে সাদা সাদা জিনিস দিয়ে মেঝে করে, তার নাম মার্বেল। এই মার্বেল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তার মার্বেল কি পাথরের মতো না? তার জলের মধ্যে যদি থাকে, তলায় অটোমেটিক্যালি থিতিয়ে পড়বে। ঠিক, হ্যাঁ।
হ্যাঁ কি গো, এর ডেল্টা বলা হয়, তাপ, হিট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এরপরে চলে এসে হচ্ছে পেজ নাম্বার, আচ্ছা এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কিছু কিছু আছে যাদের হচ্ছে ক্ষরতা দূর করা যায় না, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, MgCO3 জলে কিছুটা দ্রাব্য হওয়ায় ম্যাগনেসিয়াম ধাতুর কার্বনেট লবণ গঠিত অস্থায়ী ক্ষরতা ফুটন দ্বারা সম্পূর্ণভাবে দ্রবীভূত নষ্ট করা যায় না। আচ্ছা এটাই কি বললাম, বললাম যে যদি ক্যালসিয়াম কার্বনেট থাকে, সরি ক্যালসিয়াম বাইকার্বনেট থাকে, তাহলে হাইড্রোজেনটা গ্যাস আকারে বেরিয়ে চলে যায়, আর ক্যালসিয়াম কার্বনেট পাথর হয় সেটা কি হয়ে যায়, জলের তলায় থিতিয়ে পড়ে। কোনদিন দেখেছে জলের মধ্যে ওই মার্বেল পাথর ছেড়ে দিলে বিক্রিয়া করছে, করে না নিশ্চয়ই। তার মানে কি জলের মধ্যে যদি জলকে আমি ফোটাই, হাইড্রোজেন গ্যাস বেরিয়ে চলে যাবে উড়ে, ক্যালসিয়াম কার্বনেট জলের তলায় থিতিয়ে পড়বে, তাহলে জলটা কি হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। কিন্তু যদি এখানে MgCO3 হয়ে যায়, মনে করে MgHCO3 আছে, এটা যদি আমি তাপ দিই তাহলে হাইড্রোজেন উড়ে চলে যাবে, তাহলে থাকবে কি MgCO3। এই ম্যাগনেসিয়াম কার্বনেটকে জলের মধ্যে দ্রবীভূত হয়, জলের মধ্যে দ্রবীভূত হয়, আর দ্রবীভূত হয়ে গেলে কি করে আলাদা করব, সম্ভব না, ওই কারণে। এবার চলে আসো পেজ নাম্বার 124-এ। তবে এখানে লেখা আছে আয়ন বিনিময় রেজিনের কথা, আয়ন বিনিময়কারী রেজিন। আচ্ছা আয়ন বিনিময়কারী রেজিন মানে কি, একটা পদার্থ যেটা আসলে পিউরিফায়ারে লাগানো থাকে আজকের দিনে, হয় কি এর মধ্যে দিয়ে যদি আমি কোন রকম জল পাস করি, তার মধ্যে যে ক্ষর আয়ন গুলো আছে, ক্ষরতার জন্য দায়ী আয়ন বা মৃদু আয়ন আছে, সেই আয়নগুলো কি হয়ে যায়, ওই মেশিনের মধ্যে আটকে যায়, আর যে জলটা বেরোয় সেই জলটা কেমন হয়ে যায়, পরিশ্রুত জল হয়। এটা এখানে কি বলেছে, বলছে কি আয়ন বিনিময়কারী রেজিন হলো এক ধরনের কৃত্রিম উপায়ে তৈরি জটিল গঠনযুক্ত উচ্চ আণবিক ভর বিশিষ্ট জৈব যৌগ। আচ্ছা একটুখানি উদাহরণ দিই, উচ্চ আণবিক বিশিষ্ট কি, ব্যাপারটা হচ্ছে ধরো একটা হাইড্রোজেনের সংকেত কি H2, তাই তো। আচ্ছা আর হাইড্রোজেনের সঙ্গে যদি H2 হয়, তাহলে বলো তো চিনির সংকেত কি, C6H12O6। তাহলে একটা কথা বলো তো, হাইড্রোজেনের কটা শাখা প্রশাখা হবে, দুটো, এই যে দুটো হাত, ঝামেলা শেষ। এখন যদি C6H12O6 আঁকতে চাই, তাহলে সেটা কত বড় হবে, অনেকটা বড় হবে, তাই না। তাই এটাই বলা হচ্ছে কি, এটা তাহলে ছোট, এটা হচ্ছে বড়। হ্যাঁ বলো, এটা এটা জটিল গঠন হয়, সি 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 সি, আমরাই কষ্ট করে মুখস্থ করেছিলাম, ও ও ও ও ও, এবার দুটো করে এইচ, বা আমরা এরকম ভাবে দেখাতে পারি এইচ এইচ, বুঝতে পারছো। তোমরা মল্টোজ ফ্রুক্টোজ ল্যাকটোজ সব পড়েছো না, সব এই ধরনের বিশেষ স্ট্রাকচার তৈরি করা হয়। হ্যাঁ এরকম ভাবে, মানে স্ট্রাকচার গুলো এরকম হয়। এই তো এই জন্য তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেতে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, এই জন্য জানতে হবে, এই জন্য তোমায় কি করে বোঝাবো, এটা চ্যাপ্টার। এই না এই না, কিছু কিছু জিনিস এরকম বলা যায় না, রেজোনেন্স বলা যাবে না, সম্ভব না। মানে এর মধ্যে দেখো ব্যাপারটা, অনু পরমাণু কার মাথায় কটা থাকে, সে বিকর্ষণ করে আকর্ষণ করে, ওইভাবে গঠনগুলো তৈরি হয়, বুঝতে পেরেছো। যেমন তোমাদের একটা ছোট করে ছিল ক্লাস 8-এ, ধরো লেখা আছে CO2, ছিল না, ছিল যে এর একটা রাসায়নিক গঠন বানাও, তখন সি মাঝখানে ছিল, ও দুই পাশে ছিল, মনে আছে, আছে না। কেন ছিল তখন আমি বলেছিলাম, হয়তো কি মাথার উপরে একটা রেজোনেন্স থাকে, তারা ধাক্কা মারে দুটো সরে আসে, হয়তো বলেছিলাম। তো এই জিনিসগুলো না অনেক বড় একটা চ্যাপ্টার আছে, জিনিস তো সহজ, কিন্তু ওটা না পড়লে তোমাকে এইভাবে ইজিলি বলা যাবে না, বুঝতে পারলাম। তারপর তো আমি কি বলতে চাইলাম, বলতে চাইলাম যে আণবিক গঠন কার ছোট কার বড়, হাইড্রোজেন আণবিক গঠন ছোট, আর চিনি আণবিক গঠন বড়। তাই এটা বলছে উচ্চ আণবিক গঠন বিশিষ্ট এবং উচ্চ আণবিক ভর বিশিষ্ট, ভর মানে ওজন, দাঁড়িপাল্লায় মাপে। তা হাইড্রোজেনের ওজন কত, H2, কটা অণু আছে, কটা পরমাণু আছে, দুটো। আর C6H12O6 এখানে কটা পরমাণু আছে, কার্বনের 6টা, হাইড্রোজেনের 12টা, অক্সিজেনের 6 6 12 24 খানা। তারপরে দাঁড়িপাল্লায় চাপা যদি চাপানো যায়, তাহলে এই দুটোর মধ্যে কে বেশি ভারী হবে, এটা বেশি ভারী হবে, দাঁড়িপাল্লা আছে, ঠিক আছে। মানে তাতে একটা অণু মাপা যায় না, আমরা 1 কেজি মাপতে পারি, 1 গ্রাম মাপতে, মোলার আয়তন পড়েছো না, মোল, ওই সব দিয়ে করা যায়। তো যাই হোক, সেটাই বলছি, তাহলে এই কাজ বলছে কি উচ্চ আণবিক ভর বিশিষ্ট, তাই বলছে কি আয়ন বিনিময় রেজিনের সাহায্যে স্থায়ী অস্থায়ী ক্ষরতা দূর। তাই আয়ন বিনিময়কারী রেজন কি, আয়ন বিনিময়কারী রেজিন কি, রেজিন চেনো, রজন চেনো, ধুনো দেখেছো তো,
মানে অনেকটা ওরকমই হয় আর কি, ঠিক আছে। আচ্ছা এটা আচ্ছা এরপরে হচ্ছে এটা ধরন কটা হয়, দু ধরনের হয়। একটা হচ্ছে ক্যাটায়ন বিনিময় করে, একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন মানে ক্যাট মানে বিড়াল, কটা পা থাকে, চারটে, তার মানে প্লাস, মানে আচ্ছা ক্যাটায়ন রেজিন, আচ্ছা ক্যাটায়ন বিনিময় করে, একটা হচ্ছে কি অ্যানায়ন বিনিময় করে, ঠিক। আচ্ছা হ্যাঁ, বিড়ালের পা চারটে বলেছো, আচ্ছা ঠিক আছে, চারটেই হয়, ঠিক আছে। এরপরে এরপরে বিষয়টা হচ্ছে কি, যদি আচ্ছা এটা বলেছে কি রেজিন একটা পাইপের মধ্যে রাখা হয়, তার মধ্যে দিয়ে জল যে আস্তে আস্তে পাস করা হয়, তখন কি হয়, জলের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক আয়ন আকর্ষিত হয়ে আটকে যায়। এই যে গল্প মাস্টার, ও না না ওখানে ভালো আছে, থাক। আচ্ছা এরপরে এবার মনে করো যে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আমি পাইপের মধ্যে রেখেছি। আচ্ছা বলো ক্যাটায়নের চিহ্ন কি হয়, প্লাস। ক্যাটায়ন চিহ্ন কি, প্লাস, মানে পজিটিভ। তাহলে পজিটিভ আয়ন কোন ধরনের আয়নকে আকর্ষণ করবে, নেগেটিভ কে, বুঝতে পারছি। তাহলে এখন ভাবো যে পজিটিভ আয়ন ছিল রেজিনের মধ্যে, ও নেগেটিভ আয়নকে গ্রহণ করতে 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 জল তো পরিশোধন করেছে, কিন্তু নিজের উপর একটা স্তর ফেলে দেয় না, তার মানে রেজিনটা প্রায় নষ্ট হয়ে গেল। তো এটাই কি করা দরকার, এখন পুনরুদ্ধার করা দরকার, তাই না। এটাকে পুনরুদ্ধার করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা, সেটা কি তার মধ্যে কি একটুখানি HCl পাঠাতে হয়, একটুখানি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাঠাতে। যেমন দেখো বাথরুমে জল পড়ে পড়ে কি হয়ে যায়, দাগ পড়ে যায় না জলের, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে কি করা হয়, পরিষ্কার করা হয়। এটাও সেরকম HCl, লঘু HCl দিয়ে কি করা হয়, পরিষ্কার করা হয়। তাহলে কি হয়ে যায়, যে রেজিনটা ছিল সেটা আবার আগেকার মতো কাজ করতে শুরু করে দেয়, ঠিক। হ্যাঁ বলো, তাহলে ক্ষয়ে যাবে রাসায়নিক বিক্রিয়া করে। মানে যেমন তামার কথা বলি, দেখো তামার আংটি, ওই দেখো ওই লেবুর রস দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার চকচক হয়েছে। বা তামার যে বা কাঁসা পিতলের যে হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েও তো করা যায়। মনে করে বলে যায় ভালো করে পরিষ্কার করে, ভালো করে 2 বোতল ঢেলে তুই দি। এখন 500 গ্রামের ছিল মনে করো থালা, যখন তুলবে দেখবো 250 হয়ে গেছে। ওটাই বলছে, বেশি দিলে বেশি রিয়াকশন হয়েছে। আচ্ছা কোনদিন দেখেছো যে, আচ্ছা হয়তো দেখেছি যে আমার বাড়িতে হতো দু এক সময়, ওই কাঁসার বাড়িতে যদি কাউকে আমাকে ফল দেওয়া হতো, আমি না খেয়ে থুয়ে দিতাম, কারণ ফলের মধ্যে নানা অ্যাসিড থাকে। হয়ে গিয়ে একবার কি ফুটো হয়ে গেছিল বাটি, এক বাটি ফল ছিল, লেবু টেবু বেশি ছিল ও ছিল। হ্যাঁ ওই যে রাসায়নিক বিক্রিয়া করে, কোথায় দাঁত পড়েছে, না না কাঁসায়, না না কাঁসায় দাগ পড়ে না, ব্যাপার হচ্ছে ওই যে, হ্যাঁ মানে ওই ফল টল মানে কাঁসার মধ্যে যদি টক ওটা বিক্রিয়া করে, বাটি তো ফুটো হবে সেটা আলাদা বিষয়, ওর মধ্যে যে রিয়াকশন করে যে পদার্থটা তৈরি হয় সেটা ক্ষতিকারক। স্টিলের না, ওটা অ্যালুমিনিয়াম। স্টিলের কেটলি ফুটো হয়, এর ব্যাখ্যা আমার কাছে নেই। স্টিল কি হলো, হ্যাঁ স্টিল ইঁদুরে কেটে দিচ্ছে। তুমি কি অজ্ঞান ককরোচেস বেশি দেখো, ওখানকার ইঁদুর গুলো দেখে দাঁত খুলে স্টিলের দাঁত লাগিয়ে নেয়, দেখো না কোনোদিন, ঠিক আছে। আচ্ছা লাস্ট কথা যেটা বললাম আরেকবার রিপিট করি, যে আয়ন বিনিময় করে রেজিন দু ধরনের হয়, একটা হচ্ছে ক্যাটায়ন আয়ন, একটা হচ্ছে অ্যানায়ন। আচ্ছা ক্যাটায়ন আয়ন কাকে আকর্ষণ করে, অ্যানায়নকে। আর অ্যানায়ন আয়ন কাকে আকর্ষণ করে, ক্যাটায়নকে। তাহলে এই দুটোই কি হয়ে যায়, কিছুদিন কাজ করতে করতে নষ্ট হতে শুরু করে, তখন তাকে কি প্রয়োজন হয়, পুনরুদ্ধার করার। ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে পুনরুদ্ধার করতে গেলে তার মধ্যে কি মেশানো, কি দরকার হয় মেশাতে, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে সেটা পরিষ্কার করা হয়। একইভাবে যদি যেটা অ্যানায়ন বিনিময় করে রেজিন হয়, সেটা পরিষ্কার করতে লাগবে উল্টোটা, NaOH। প্রশ্ন হচ্ছে এবার কেন, প্রশ্ন হচ্ছে কেন। আছে ক্যাটায়নের আধান কি, বুঝবো ক্যাটায়নের আধান কি, প্লাস, ক্যাটায়ন বিনিময় করে প্লাস আয়ন দেয়, তাই না, এবার বুঝলো। 2 নম্বর হচ্ছে HCl দিয়ে পরিষ্কার করবো কেন, H প্লাস Cl মাইনাস মানে হচ্ছে HCl, তাই তো। আওয়াজ করছে কে, আচ্ছা আওয়াজ টাওয়াজ করো না তো। আচ্ছা বাবু জয় হয়েছে হয়েছে হয়েছে, আওয়াজ করতে হবে না। এবার শোনো, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই দুটোর মধ্যে ক্যাটায়ন কি, H, আর অ্যানায়ন কে, Cl। আচ্ছা বলতো ক্যাটায়ন বিনিময় করছে মানে কি বলতো,
প্লাস আয়ন দিয়ে দিচ্ছে, ক্যাটায়ন বিনিময় করছে মানে কি প্লাস আয়ন দিয়ে দিচ্ছে, মানে কি ঋণাত্মক আয়ন গ্রহণ করছে। এখন HCl দিলে কি হবে, এইটা যে প্লাস ছিল সেটা যেহেতু নষ্ট হয়ে গেছে ঋণাত্মক হয়ে গেছে, এই ক্লোরিন আচ্ছা এইচটা কি করবে, এটার সঙ্গে বিক্রিয়া করবে, মানে কি এর মধ্যে পজিটিভ আয়ন আসবে আর নেগেটিভ আয়ন কি হয়ে যাবে আস্তে আস্তে বেরিয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল, আগেকার মতো আবার পজিটিভ আধান যুক্ত হয়ে গেল। বুঝতে পারলাম, ক্যাটায়ন বিনিময় করছে মানে কি, ধরো কারোর চার্জ প্লাস আছে, সে দিন দিনের পর দিন কাজ করছে, সে কি করবে ধীরে ধীরে প্লাস দিয়ে দেবে, প্লাস দিয়ে দিলে সে কি হয়ে যাবে আস্তে আস্তে মাইনাসে চলে আসবে। তাহলে এখন এতে কি দিতে হবে, পজিটিভ আয়ন দিতে হবে। তা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে H প্লাস আয়নগুলো কি হয়ে যায় ধীরে ধীরে এর মধ্যে লেগে যায়, যুক্ত হয়ে যায়। তাহলে কি হয়েছে, এটা আবার ক্যাটায়নে পরিণত হয়ে যায়। এবার চলে আসে যে অ্যানায়ন। বলতো HCl কি ছিল, অ্যাসিড না ক্ষার? অ্যাসিড, সব থেকে পরিচিত ক্ষারের নাম NaOH। তাহলে যখন আমি নেগেটিভ আয়ন বিশিষ্ট রেজিনকে পরিষ্কার করতে যাব, তখন আমি কি করব, NaOH দেবো। কেন NaOH দেবো, কারণ জলের মধ্যে NaOH Na প্লাস আর OH মাইনাস আকারে থাকে, তাই তো। এখন যে রেজিনটা ঋণাত্মক বা অ্যানায়ন বিনিময়কারী, সে কি করছে মাইনাস আধানকে বিনিময় করে দিচ্ছে। তাহলে দিনের পর দিন মাইনাস আধান দিতে 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 তার কাছে কি পড়ে থাকবে, কিছুই থাকবে না, প্লাস থাকবে। তাহলে এখন যেই এর কাছে পজিটিভ হয়ে গেল, কি করতে হবে, যখনই NaOH দিয়ে পরিষ্কার করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের বৈশিষ্ট্য কি OH মাইনাস আয়ন ছেড়ে দেয়, আর এই OH মাইনাস আয়ন যখন গ্রহণ করবে আবার পুনরায় কি হয়ে যাবে ঋণাত্মক। তো বোঝা গেছে, তার মানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে ক্যাটায়ন বিনিময়কারীকে পরিষ্কার করা হয় কি দিয়ে, অ্যাসিড দিয়ে HCl দিয়ে। অ্যানায়ন বিনিময়কারীকে পরিষ্কার করা হয় কি দিয়ে, ক্ষার দিয়ে। আচ্ছা, পরিষ্কার কথার অর্থ হচ্ছে পুনরুদ্ধার, ঠিক আছে। নেক্সট চলে আসো পেজ নাম্বার 125, একদম উপরে দেখো লেখা আছে রেজিনের উভমুখিতা। আচ্ছা গড়াই, উভমুখী মানে সব দিকে তো না, উভমুখী মানে হ্যাঁ দুই দিকেই কাজ করবে। আচ্ছা দুই দিক মানে আমরা কটা দিক পেলাম বলতো, একটা হচ্ছে ক্যাটায়নের দিক পেলাম, একটা হচ্ছে অ্যানায়নের দিক পেলাম। আচ্ছা ক্যাটায়ন কার সঙ্গে বিক্রিয়া করে বললাম, HCl, তাহলে H প্লাস Cl টা বাদ দিয়ে দিলাম। অ্যানায়ন কার সঙ্গে বিক্রিয়া করে NaOH, তাহলে OH মাইনাস রেখে দিলাম। তাহলে বলছে যে রেজিনে উপস্থিত হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড আয়ন এর সঙ্গে ক্ষরজলের মধ্যস্থ ক্যাটায়ন বা অ্যানায়নগুলি যদি বিনিময় ঘটে, তাহলে রেজিন গুলিতে লবণ তৈরি হয়। ভালো কথা। বলছে কি এই লবণগুলো পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় উপযুক্ত অ্যাসিড কিংবা ক্ষার দ্রবণে বিক্রিয়া ঘটিয়ে রেজিনের কর্মক্ষমতা পুনরুদ্ধার করা যায়। একটু আগে যেটা বললাম, সমগ্র ঘটনাকে আয়ন বিনিময়কারী রেজিনের আয়ন যুক্ত হওয়ার উপমুখিতা বলা হয়। মানে তুমি একটা কথা বলো তো, কোনো বাড়ির জল, ধরো কারো বাড়িতে পিউরিফায়ার বসিয়েছে, তার মধ্যে রেজিন দিয়ে রেখেছে, ওই জল দিয়ে শুধু ক্যাটায়ন নিয়ে আসবে বা অ্যানায়ন নিয়ে আসবে, এমন কোনো ব্যাপার আছে? এমন কোনো ব্যাপার নেই। তার মানে ওর মধ্যে উভয় প্রকার রেজিন দিয়ে রাখতে হবে, মানে দুটো পাইপ রাখতে হবে। প্রথমবার হচ্ছে ক্যাটায়ন গুলো পরিশোধন হবে, দ্বিতীয়বার অ্যানায়ন গুলো পরিশোধন হবে। তো এটাই বলছে কি, এই যে রেজিনের কথা বললাম, এই রেজিন গুলো তাহলে হিসাব মতো কি দাঁড়ালো, উভমুখী। কি হচ্ছে, উভমুখী, মানে যদি এটা নষ্ট হয়ে যায় তাকে আবার পুনরুদ্ধার করা সম্ভব। তাই এটাকে কি বলা হচ্ছে, উভমুখী। যেমন জল থেকে যদি বরফ বানানো হয়, তাহলে বরফ থেকে আবার জল বানানো যাবে, তাই না। তো এই ঘটনাকে আমরা কি বলবো, উভমুখী ঘটনা। আচ্ছা নেক্সট পেজ নাম্বার 125, এটা দেখো বক্স আছে আয়ন মুক্ত জল আর পাতিত জল, ঠিক আছে। আচ্ছা তা আয়ন মুক্ত জলের আসি, ব্যাপারটা হচ্ছে আয়ন যুক্ত, আচ্ছা আয়ন মুক্ত জল, ঠিক আছে, আয়ন মুক্ত জল। ব্যাপারটা হচ্ছে আয়ন মুক্ত, আয়ন কাকে বলে গড়াই, আয়ন, হ্যাঁ যদি কোনো একটা পদার্থ, যেমন একটা আমি যদি ক্যালসিয়াম কার্বনেট CO3 জটিল হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড NaCl। তোমরা জানো কি জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ মিশে থাকে। আচ্ছা NaCl কে যখন জলে দ্রবীভূত করব, কটা আয়ন তৈরি করবে, দুটো। একটা হচ্ছে Na একটা আয়ন তৈরি করলো, জানা হচ্ছে Na প্লাস, আর Cl একটা আয়ন তৈরি করলো, জানা হচ্ছে Cl মাইনাস। কটা আয়ন তৈরি করলো, দুটো আয়ন তৈরি করলো, তাই না। তার মানে কি জলের মধ্যে যদি নুন মিশে থাকে, সেই জলটা কেমন জল হলো, আয়নীয় জল, আয়নিত জল, তাই না। তো এটাকে কি বলা হচ্ছে কি, আয়ন যুক্ত জল। এখন যদি জলের মধ্যে থেকে সব রকম আয়ন আমি বার করে দিই, তাহলে সেটা কেমন হবে, আয়ন মুক্ত জল, আয়নই নেই। আর পাতিত জলে কি বলছে, পাতিত জলে এরকম কোনো অশুদ্ধি থাকে না, তাই আয়ন মুক্ত জল অপেক্ষা পাতিত জল বেশি বিশুদ্ধ হয়। আচ্ছা 2 নাম্বার, আয়ন মুক্ত জলে রোগ জীবাণু সৃষ্টিকারী জীবাণু থাকতে পারে,
তাই ইনজেকশন দেওয়ার কাজে বা ওষুধ প্রস্তুতিতে এই জল ব্যবহার করা যায় না। তা আয়নমুক্ত জল কি ব্যবহার করা যায় না কখন? দুদিন আগে করোনা ভ্যাকসিন লাগিয়ে আসলাম তাতে, মানে ভ্যাকসিন জাতীয় জিনিসপত্র। আচ্ছা, এই জলে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে না। পাতিত জল মানে এটা যেটা বললাম কি, যে জলটা পাতন করা হয়, পাতন মানে ফোটানো, তাতে কিন্তু জীবাণু থাকে না। আচ্ছা, হচ্ছে আয়ন মুক্ত জলে কি হচ্ছে, এই জলে ক্ষরতার মাত্রা শূন্য হয়, পাতিত জলে কিন্তু ক্ষরতার মাত্রা কি হবে, শূন্য হয়ে যাবে, দুটোই ভালো। এবার জলের দূষণে চলে আসে যায়, ছোটবেলার অধ্যায়, ছোটবেলা থেকে বলছো। বলো তো নন্দিতা, একটা জল দূষণের কারণ বলো। আজকেই দেবো। হ্যাঁ বলো। ইয়েস। তাহলে একটা হলো ওর, 2 নাম্বার বলো। ওগুলো ওয়ানে হয়, ওয়ানে যারা পড়ে লিখবে। পুকুরের জলে বাসন মাজা 1, 2 পুকুরের জলে কাপড় কাচা, 3 পুকুরের জলে ব্রাশ করা ইত্যাদি। হ্যাঁ বল। ফ্লুওরাইড, আর্সেনাইড, ফ্লুরাইড থাকা ইত্যাদি। আচ্ছা ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেল পরিমাণে দেখো। হ্যাঁ কীটনাশক। আচ্ছা এই যে কীটনাশকের ব্যাপারটা একটু বলি। এই যে রিসেন্টলি খুব বর্ষা হলো, বর্ষার আগে কি ঘটনা হয়েছিল, যে যা জমি ছিল আমাদের আশেপাশে, ধান জমি, যেখানে ধান চাষ হয়, ধান জমিতে চাষ করার সময় প্রথমে গাছ পোতা হয়, 1 সপ্তাহ পরে কি ইউরিয়া ছেটানো হয় অথবা সুফলা ছেটানো হয়, আমার মনে নেই। তাহলে কীটনাশক ছিটিয়ে, সরি কীটনাশক সার তো ছিটিয়েছিল। এখন বর্ষা হলো, এত পরিমাণ জল হলো, কার জমি কোথায় আছে কেউ জানে না, সব জমির জল ধুয়ে গিয়ে পড়লো কি কোনো একটা বড় পুকুরে বা নদীতে। তাহলে বলতো সেই নদীতে কি সারের প্রয়োজন ছিল? ছিল না। তাহলে এখন সেই নদীতে যদি সারের পরিমাণ বেড়ে যায়, ভালো করে বুঝবা, নদীর জলে বা পুকুরের জলে সবুজ কালারে কি থাকে, শ্যাওলা বা শৈবাল থাকে। তাহলে শ্যাওলার তো সার দেওয়ার দরকারই নেই, ও সার পেয়ে গেল। তাহলে এইবার বুঝো ভালো করে, আমি একটা পুকুর আঁকার চেষ্টা করছি, খুব ছোট করে পুকুর। তাহলে মনে করি এটা পুকুর হয়েছে। পুকুরের জল সবুজ কেন হয়, কারণ তার মধ্যে কি থাকে, সরু সরু সুতোর মতো 2-1টা, মানে অনেকগুলো আর কি শৈবাল থাকে। ঠিক, এবার ভালো করে বুঝবা। এখন শৈবাল 2-1টা থাকে, বোঝা যায় না, হাতে ধরলেও আসে না। এখন যখন বৃষ্টির জলেতে পড়লো এবং বললো সার নিয়ে, সুন্দর সার নিয়ে পড়লো, তখন কি হবে, এই জলের মধ্যে এদের যে খাদ্য বস্তু ছিল সেটার পরিমাণ বেড়ে গেল। এ কি করবে, নিজেদের বংশ বিস্তার এত পরিমাণে করবে, মনে হবে কি জলের উপরে ওই জাল ছেটানো আছে। গড়া এটা ভালো দেখতে পারে। ওই সেনপুর যাওয়ার রাস্তায় পাম্পের আগে দিকনগর বলে একটা স্টপেজ হয়েছে না, ওর সামনে দেখবে যে নর্দমা মানে ড্রেন আছে, ওর মধ্যে পরিষ্কার জল, দেখো উপরটা পুরো, প্রায় পুরোটা, আমি আগের দিন দেখছিলাম 2 ধরনের অ্যালগি আছে, স্পাইরুলিনা আর একটা কি একটা আছে, কারা যত সম্ভব, চেক করলে ভালো হতো। তা ওই দেখলাম পুরো ভরে গেছে। এই ব্যাপারটা ভরে যাওয়ার ফলে কি হলো, ভালো করে বুঝবা, মানে এই যে অংশটা আছে এখানে মেঘের মতো হয়ে যায়, পুরো অংশটা কি হয়েছে, পুরো জলের উপরে তল পুরো ছেয়ে যায়। এখন মেঘের মতো হলে প্রবলেম কি, প্রথমত সূর্যালোক যাবে কি যাবে না, যাবে না। আচ্ছা, এর তলার দিকে যে গাছ, সে তাহলে রোদ পাবে না। আমরা জানি কি রাত্রিবেলা গাছ কি করে, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে, তার মানে জলের মধ্যে দ্রবীভূত থাকা যে অক্সিজেন ছিল এই গাছগুলোই গ্রহণ করে নেবে, উল্টে অক্সিজেন তো ছাড়ছে না। তাহলে সমস্যা কি হলো, এর তলায় যে মাছগুলো বা জলজ প্রাণীগুলো ছিল তাদের জন্য জীবনযাপন দুষ্কর হয়ে পড়লো। আমি উদাহরণ দিলাম ওটাকে। হ্যাঁ, সারের কোনো ক্ষতি হয়নি, সার, এই দাও দাও দাও, এই আস্তে আস্তে, হ্যাঁ বলো। সারের জন্য শৈবালের পরিমাণ বেড়ে গেল, বুঝতে পেরেছো? আচ্ছা, যদি সার না যেত, শৈবাল বড় হওয়ার জন্য মানে পুষ্টি পেত না, অত বড় হতো না, বুঝতে পারলাম। আচ্ছা এবার শোনো এরপরে, তাহলে এই যে ঘটনা, এই ঘটনায় কি বলা হয়, অ্যালগাল ব্লুম। ঠিক। আচ্ছা অ্যালগি মানে কি বলতো, শৈবাল, ইংরেজিতে বলে অ্যালগাল ব্লুম। আচ্ছা এরপরে চলে আছে কীটনাশক আর পেস্টিসাইডের জলদূষণ। ব্যাপারটা হচ্ছে কীটনাশক আপাতত ধান জমিতে কেউ দেয়নি, যাই হোক, যদি দেওয়া হতো প্রচন্ড বর্ষায় কি হয়ে যায়, ওটা প্রথমেই আছে, প্রথমে আছে। তাহলে মনে করো কীটনাশক ব্যাপারটা এরকম, কীটনাশক বা পেস্টিসাইড কি হয়ে যায়, যদি ধুয়ে চলে যায়, তাহলে মনে করো এবার মনে করো পুকুরের জলে মিশলো, তাহলে পুকুরের জলে যে জীবগুলো ছিল, আচ্ছা বুঝলো, কীটনাশক প্রাণী মানে কীটগুলো প্রাণী না উদ্ভিদ, প্রাণী, মাছগুলো প্রাণী। আচ্ছা মানুষ যারা এই ফসলগুলো খাচ্ছে তারাও কি প্রাণী। তাহলে এখন যে কীটনাশক দেওয়া হচ্ছে, মনে করো কোনো পুকুরে গিয়ে ধোয়া জলটা পড়লো,
তাহলে পুকুরের মাছগুলো মারা যেতে পারে, হয়ে গেল। আচ্ছা 2 নাম্বার, যে ফসলটা আমরা খাচ্ছি সেই ফসলের উপরে কীটনাশক লেগে থাকতে পারে, সেটা আমরা খেয়ে নিচ্ছি। আগেকার দিনে দেখতে মাঠে যেত মানুষ, ছেলেবেলে সাইকেল নেবে হেঁটে হেঁটে, গাছ থেকে শশা পেড়ে খেয়ে নিত। এখন কারো ক্ষমতা নেই শশা পেড়ে খাবে, খেলে ও মানে হাত দেওয়ার আগে মনে করে করকম কীটনাশক দিয়েছে তাই না? যতই ওঠে না, ও খোসা না ছাড়িয়ে খাওয়া যায় না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে এইটুকুন হচ্ছে বিষয়। তাহলে আমরা যা খাচ্ছি তার মধ্যে কীটনাশক মিশে আছে। এবার কীটনাশক ঘটিত পদার্থ খেলে ক্ষতি কি? কীটনাশক ঘটিত পদার্থ খেলে ক্ষতি কি? একটাই সবচেয়ে বড় ক্ষতি, যার নাম কি? ক্যান্সার হয়। লাস্টে আছে, পড়াবো, ওয়েট করো। হ্যাঁ, এই কলাটা পিওর, কিন্তু গাছ থেকে খাও। বাজারে যে কলা পাওয়া যায়, আচ্ছা বাজার থেকে কি রেগুলার পাকা কলা কেউ খাও নাকি? খাও। আচ্ছা একটু, তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বাজারে যে কলাগুলো পাওয়া যায়, কলা পাকায় এমন কেউ আছে বাড়িতে? লাল ওষুধ, আচ্ছা লাল ওষুধ দিয়ে না কার্বাইড দিয়ে? লাল ওষুধটা হচ্ছে আর্সেনিক। সুতরাং আমরা বাজার থেকে যারা কিনে খাচ্ছি ওর মধ্যে আর্সেনিক মিশে আছে। আচ্ছা এক দোকানদার তো করে না, ওটা আসে। না না, কলা খাবা, কম খাবা। এবার মানে কি বলতো, আমি যখন ফল খেতাম, কিছু করার নেই আজকের দিনে, বাড়ির কাছে করা সব থেকে বেটার। কিন্তু লাল ওষুধ অনেক ধরনের হয়, একটা হচ্ছে কি বোঠায় লাগিয়ে দেয়, চুবিয়ে রাখে, চুবিয়ে রাখে। আচ্ছা এই জন্য ভালো করে দেখবে যে যদি বাড়িতে ছোট বাচ্চা হয়, দেখবা যে তাকে কখনো ওই বাজারের কলা কিনে এনে খাওয়ানো হয় না। কলা খেতে পারে, যে দোকানে ওটা বেচে তাকেই বলে যে বাবু অনুগ্রহ করে গাছপালা করা এনে দেবেন, তিনি কষ্ট করে এনে দেন, দু এক ছড়া, দামটাও বেশি নেন। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওরকম কোনো বিষয় নেই। আচ্ছা এরপর চলেছে রাসায়নিক সার, বলে দিয়েছি। ডিটারজেন্ট, আচ্ছা ডিটারজেন্ট মানে কি? সার্ফ সাবান, সার্ফ সাবান। আচ্ছা ডিটারজেন্ট মানে সার্ফ আর কি, ঠিক আছে। আচ্ছা এবার শোনো, ব্যাপারটা হচ্ছে কি, ডিটারজেন্টের ব্যাপারটা কি? ব্যাপারটা দেখবো যে গঙ্গাতে হয়তো কিছুদিন আগে হচ্ছিল যে প্রচুর পরিমাণে ফেনা গঙ্গার জলের উপরে ভেসে বেড়াচ্ছিল ঋষিকেশের ওখানে, যদি তোমরা সোশ্যাল মিডিয়ায় থাকো দেখেছো, হতে পারে গরমকালে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ কেন বলছি, ব্যাপারটা হচ্ছে ওর উপরে মানে পাহাড়ের উপরে কোনো সাবান কারখানা ছিল, সেটা যত সারা বছরের নোংরা পদার্থ ছিল টুক করে ছেড়ে দিয়েছিল। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, দেখবো যে পাহাড়ি অঞ্চলে যত রাজ্যের ওই ওষুধ কারখানাগুলো হয়, কেউ খেয়াল করেছে কি কোনো জানি না, আমরা গেছিলাম দেখবো যে কোনো ঘরে বাড়ি রাস্তার মাঝখানে পাইপ আছে, পাইপ থেকে জল বেরিয়ে কোনো একটা জায়গায় পড়ছে, এতো মানে হাজার হাজার পাইপ, হাজার হাজার জল পড়ছে, অনেক জল, ওই জলগুলো গড়িয়ে গড়িয়ে গিয়ে কিন্তু সে নদীতেই মেশে, বুঝতে পারলাম? সেই নদীগুলো আমাদের এখানে ভাগীরথী হয়ে চলে আসে, আর সেই জল দিয়ে আমরা খিচুড়ি রান্না করে বলি ভোগের খিচুড়ি। করে না, ভোগের খিচুড়ি তো করে। আচ্ছা তুই জল ফুটালে জীবাণু মরে, কেমিক্যাল মরে না। চিনির জল ফোটাবা, চিনি উঠবে? লবণ জল ফোটাবা, লবণ উঠে যাবে? যাই হাজার হাজার লিটার, হ্যাঁ হ্যাঁ, জলে তো মিশে আছে তো, ওটাই বল। হ্যাঁ, আমি বাংলাদেশ নিয়ে কিছু বলতে চাই না, আমার বলার কিছু নেই। আচ্ছা আচ্ছা একটুখানি আসি, শোনো তোমরা, এই হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা বাড়িতে অ্যাকোয়ারিয়াম, এই কথা না, অ্যাকোয়ারিয়াম কার কার বাড়িতে আছে? আছে। আচ্ছা অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার জন্য মাঝে মাঝে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হয়, লালচে লালচে কালারে। আচ্ছা বলছি, ব্যাপারটা হচ্ছে কি, অ্যাকোয়ারিয়াম তো একটা বদ্ধ জায়গা হতে পারে, যা আমি বেসিক জিনিস বলছি শোনো। হ্যাঁ আছে,
আচ্ছা ক্লাস 4-এ পড়েছে, একটু বলি। অ্যাকোয়ারিয়াম বা বদ্ধ জলাশয় পরিষ্কার করার জন্য তার মধ্যে সামান্য পরিমাণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানো হয়। বলছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে এমন একটা বিজারক পদার্থ যেটা কি করে, খুব সহজেই কোনো কিছুকে ভেঙে দেয় চট করে। যেমন তোমাদের একটা উদাহরণ দেখিয়েছিলাম কি, গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশিয়েছিলাম, তার মধ্যে তুলো দিতে কি হলো, চট করে জ্বলে উঠলো, হয় না? তার মানে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব তাড়াতাড়ি কি করে বিক্রিয়া করে ভেঙে দেয়। আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে কে, ভালো করে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভাঙে কি করে, সংকেত কার মনে আছে? পটাশিয়াম মানে কে, পার ম্যাঙ্গানেট, প্রথমত ম্যাঙ্গানিজ আছে MnO4, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আচ্ছা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ অনুঘটক। আচ্ছা দেখো তো, এ কেন তাড়াতাড়ি লোককে বিয়োজিত করে? আচ্ছা বিয়োজিত করার নাম জারণ বিজারণের সঙ্গে যুক্ত বিজারণ, ঠিক না? কেন? ভালো করে দেখো, লাস্টে কি আছে, 4 পিস অক্সিজেন, ও যার সঙ্গে বিক্রিয়া করে বলে ভাই অক্সিজেন ছেড়ে দিলাম। অক্সিজেন ছাড়া মানে কি, বিজারণ। আর ছোটবেলায় তোমরা পড়েছো কি, যদি জলের মধ্যে অক্সিজেন থাকে, তা জল ওই অক্সিজেন কি করবে, যে খারাপ নোংরা পদার্থগুলো আছে সবগুলোর সঙ্গে বিক্রিয়া করে জলটাকে কি করবে, পরিশোধন করবে। ক্লাস 4-এ ছিল। হ্যাঁ ঠিক, আগে বলা হতো গঙ্গার জলে অক্সিজেন সৃষ্টিকারী এত ব্যাকটেরিয়া ছিল, মানে নীলাভ সবুজ শৈবাল ছিল, যার জন্য গঙ্গার জল সারা পৃথিবীর মধ্যে শুদ্ধ ছিল। ওই আজকে কেমিক্যাল মিশে মিশে গঙ্গা জলে আর নেই তাই নোংরা হয়ে গেছে। এবার শোনো, আচ্ছা এবার বলো তো, হ্যাঁ আচ্ছা হতে পারে ওটা বিষয়। আচ্ছা এবার কথা বলতো, তাহলে বলো জলের, এই কথা না, জলের নিজেকে পরিশোধন করে রাখার একটা চাহিদা আছে কি নেই? মানে জল কি চাইবে নিজেকে আমি পরিষ্কার রাখি? চাইবে, মানে কি ওর মধ্যে যা কিছু আছে চাইবে, তো তার জন্য থাকার দরকার কি, অক্সিজেন থাকা দরকার, বেশি কিছু অক্সিজেন থাকা দরকার। তাই কি জলের একটা অক্সিজেন থাকার জন্য চাহিদা আছে, এটাকে বলা হচ্ছে বিওডি। কি বলা হচ্ছে? বিওডি। বইয়ের ভাষা দিয়ে বলি, বলছে যে 1 লিটার দূষিত জলে উপস্থিত জৈব পদার্থগুলোকে ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করতে সর্বনিম্ন যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন ছকের মধ্যে আছে, সেই সংখ্যাটিকে ওই জলের জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি বলা হয়। মানে আইবা বলি, আমি এটা কি বললাম, গঙ্গা নদীতে কিছু ব্যাকটেরিয়া ছিল, সে কি করতো, অক্সিজেন তৈরি করতো, দিয়ে গঙ্গা জলকে পরিষ্কার রাখতো, হয়ে গেল। তার মানে কি জল পরিষ্কার রাখার জন্য কিসের প্রয়োজন, ব্যাকটেরিয়ার অক্সিজেন, আর ব্যাকটেরিয়ার কিসের প্রয়োজন, অক্সিজেনের। এটাই বলছে কি 1 লিটার জলকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করার জন্য ব্যাকটেরিয়া গুলোর যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে কি বলা হয়, বিওডি। জলের কি বলে থাকে, বিওডি। আচ্ছা এবার চলে আসি যে সিওডি। এখন কি হয়েছে, বেসাল অক্সিজেন ডিমান্ড, বইতে নেই তোমাদের, বেসাল অক্সিজেন ডিমান্ড, সি মানে কমন অক্সিজেন ডিমান্ড। আচ্ছা সি মানে ক্রিটিক্যাল অক্সিজেন ডিমান্ড। সি মানে আমি তো মুখস্থ করে আসিনি, আমার যত মনে ক্রিটিক্যাল, একটু পড়ে দেখি দেখো। আচ্ছা সিওডি তে আসি, দেখো কি বলছে, জলের নমুনায় উপস্থিত জৈব বিয়োজন যোগ্য ও অযোগ্য উভয় প্রকার দূষকের জারণের জন্য প্রয়োজনীয় মোট অক্সিজেনের চাহিদাকে কি বলা হয়, রাসায়নিক অক্সিজেন চাহিদা, সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি। হ্যাঁ কারোটাই ঠিক না, আর সিওডি ক্রিটিক্যাল অক্সিজেন ডিমান্ড আছে, পরবর্তীতে পড়বা। আচ্ছা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি, কল অফ ডিউটি। আচ্ছা সিওডি কি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। হ্যাঁ সিওডি খুব প্রচলিত ছিল আগে। এবার চলেছে ইউট্রোফিকেশন, পরীক্ষার খাতায় একজন লিখে এসেছিল জানো তো, 12-এ টেস্ট পরীক্ষায় খাতায় লিখেছে সিওডি মানে কল অফ ডিউটি। আমাদের ক্লাসে 92 জন ছিল, কারোর খাতা দেখেন, ওর খাতা স্যার এনে দেখিয়েছে ক্লাসে, ওদিকে সে আসেনি, সেটা আলাদা বিষয়, আমরা দেখেছিলাম সিওডি মানে কল অফ ডিউটি, তখন থেকেই চলছে। আচ্ছা ইউট্রোফিকেশনে চলে আসি। আচ্ছা ইউট্রো এই যে লাস্ট আরেকটুখানি বাকি আছে, শুনে নাও। ইউট্রোফিকেশন, আচ্ছা কৃষি কার্যের কতগুলো বিষয় বলেছিলাম কি, যা এই কৃষি কার্যে কি বললাম, জল মানে যদি কীটনাশক এবং সারযুক্ত জল যদি ধুয়ে কোনো পুকুরে পড়ে, তাহলে সেই পুকুরে থাকা যে জীবগুলো, মানে উদ্ভিজ্জ যে জীবগুলো আছে,
যেমন হচ্ছে কি শৈবাল, যেমন হচ্ছে কচুরি পানা। আপাতত ফোনটাই নিয়ে যাও। হ্যাঁ আপাতত আমি আর নিচে যাচ্ছি, ওকে দিয়ে দাও তো। ফোনে না, আমারটা শাটার নামে না, বন্ধ করা আছে, শাটার নামায় না, লক না করলে শাটার নামানো যায় না, ওটা বন্ধ করা আছে, ইচ্ছা করে বন্ধ রেখেছি। ধরো আমার ফোনে ইন্টারনেট অন আছে, কেউ হট করে বন্ধ করতে পারবে না, শাট ডাউন করতে পারবে না। ঠিক আছে, যাই, ঠিক আছে। এরপরে আগেকার দিনে ফোনগুলো তো হতো, এখন কেমন হচ্ছে। আচ্ছা তাহলে ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এরপরে এই শোনো শোনো শোনো, এই কথা না, শোনো, ব্যাপারটা যে একটু আগে যেটা বললাম, এই যে কথা না কথা না কথা না, ব্যাপারটা হচ্ছে যে অপুষ্টির নাম শুনেছো? আচ্ছা অপুষ্টি মানে কি মাথায় আসে? যে খেতে পায় না, শুটকো, তাই না? আসলে ওটা না, এই ওরকম না। আসলে আসলে হচ্ছে অপুষ্টি মানে হচ্ছে যারা অতিরিক্ত পরিমাণ খাদ্য গ্রহণ করে তারা হচ্ছে অপুষ্টির শিকার। আচ্ছা যেমন হচ্ছে কি বলতো, মনে করো এই যে আমি এটা যেটা বললাম, এই যে এই পুকুরের কথা, এই কথা না, এই পুকুরের কথা বললাম না, পুকুরের মধ্যে মনে করো কচুরি পানা ছিল, অন্যান্য পানা থাকে, জলজ জীব, এই জলজ উদ্ভিদ থাকে, তাহলে বাইরে থেকে রাসায়নিক সার এসে পড়তে এর যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে এর অপুষ্টি ঘটবে কি ঘটবে না? ঘটবে। এটাকে বলে ইউট্রোফিকেশন। এটাকে কি বলা হবে? ইউট্রোফিকেশন। কোনটা? হ্যাঁ ও ঠিকই আছে, ওই ওখানে যৌগের নাম বলেছে, রাসায়নিক সারের নাম বলেছে, ওগুলো দিয়ে পড়বো। অ্যালগাল ব্লুম হয়ে গেছে, জলদূষণে আসবো। কোনটা গো? K2Cr2, K2Cr2O7, তাই তো? আচ্ছা এটার নাম কি? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এটা হচ্ছে পটাশিয়াম পার ক্রোমেট। ক্রোমেট H2SO তো। কিছু বলবা? বলবো না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না না, পিওর পিওর হবে, চাপ নেই। ডালটা ডালটা কিছু হচ্ছে না, ভালো পিওর সুন্দর তেল ভাজা হবে, চাপ নেই। আচ্ছা আপাতত শোনো, 7:30 গোল খাবে, রান্না হতে হতে 3:30, 4টে, 5টা, এর বেশি আর কি হয়? ওকে দুটো করে লুচি ভাজবো। না না, সব বিকেলে, সব বিকেলে, বিকেল 3:30 থেকে। কিছু বলবা? এই হ্যালো, এরপরে নাও, পুরোনো জিনিস, জলে আর্সেনিক দূষণ, আর্সেনিকোসিস। দেখো পৃথিবীতে জল কি করে থাকে? পৃথিবীতে আমরা হচ্ছে ভূপৃষ্ঠে বাস করি, এরপরে মোটামুটি 50 মিটার মতো মাটির স্তর আছে বিভিন্ন রকম, তার নিচে কি আছে? শিলা স্তর। তার নিচে কি আছে? শিলা স্তর। শিলা এবার টুকরো টুকরো হয়, তো টুকরো টুকরো করে আর শিলা মানে পাথর, শক্ত হয়। এর মধ্যে জলে থাকে কি? এর মধ্যে জল জমে থাকে। এর মধ্যে কি জমে থাকে? জল। আচ্ছা আমি এখানে যে ছবিটা আঁকলাম সেটা সঠিক না, কারণ আমাদের ভূপৃষ্ঠের জল খেয়ে প্রবাহিত হয়, মাটির তলাতে জল প্রবাহিত হয়। উদাহরণ দিই, দিঘির পাড় আছে, দিঘির পাড়ে যদি মনে করো 1 মিটার দূরে দিকে ওখানে জল নেই, তুমি কোদাল দিয়ে মাটি খোঁড়ো, 2 কোদাল, দেখবে যে আস্তে আস্তে ওর মধ্যে জল চলে এসেছে। কি করে এলো? হ্যাঁ বললাম। আচ্ছা এই কথা না, ভালো করে দেখো, এই কথা না, মনে করে এ হচ্ছে পুকুর, এদিকে এদিকে এতটা জল আছে, এটা পুকুরের পাড়, তুই তাহলে এখানে মনে করো কোনো কানেকশন না রেখে তুমি এখানে একটা গর্ত করলে, দেখবা যে 2-1 দিন পর এই পুকুরে যে জলের লেভেলটা আছে এখানেও জলের লেভেল চলে এসেছে। কারণ কি মাটির তলা দিয়ে যে মাটির যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে তার মধ্যে জল চলে আসে। আচ্ছা দ্বিতীয় কোশ্চেন, এটা কেন আসে? জলের একটা ধর্ম আছে যার নাম কি সমোচ্চশীলতা ধর্ম, তাই না? এই জন্য দেখবো যে সমুদ্রের জলের উচ্চতাকে সি লেভেল বলা হয়, জিরো বলা হয়। হিমালয় পাহাড়ের উচ্চতা মানে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,800, এই 52 হয়ে গেছে না?
50 হয়ে গেছে, তাই না? আচ্ছা বলা নেই সি লেভেল থেকে। আবার দেখো মারিয়ানা ট্রেঞ্চ একদম নিচের তলা, কি সমুদ্রের সি লেভেল থেকে বলা হয় না? হ্যাঁ, কি বললে? হ্যাঁ, চ্যালেঞ্জার ডিপ, ঠিক। আচ্ছা এবার চলে আসি যে ভৌমজল। ভৌমজল মানে মাটির নিচের জল। এবার বুঝবে, এই ভালো করে দেখো, মাটির নিচের জল প্রবাহিত হয় কি হয় না? হয় বলেছি। এখন মনে করো কোনো অঞ্চলে জল প্রবাহিত হচ্ছে, মনে করো আমাদের যে অঞ্চল দিগনগর, তার নিচে কোনো রকম খারাপ জিনিসপত্র নেই, খুব ভালো মাটি, কোনো সমস্যা নেই। এখন মনে করো জলটা আছে এখান থেকে মনে করো 50 কিলোমিটার দূরে। এবার সেখান থেকে মানে যে শান্তিপুরে যে গঙ্গা আছে তার জলও আসছে। এখন মনে করো আমাদের দিগনগরের কোনো একটা অঞ্চলে মাটির নিচে একটা আর্সেনিকের স্তূপ আছে, প্রাকৃতিক ভাবে সৃষ্ট আর্সেনিকের স্তূপ আছে। তাহলে সেইখানে জল ঠেকে ঠেকে আসছে। তাহলে জল দেখবে যে আমাদের কলের জল, হ্যাঁ, তাহলে ওর মধ্যে আর্সেনিক মিশে চলে। এবার বুঝবা, দেখবো যে কলের জল যখন তুমি গ্লাসে, কাঁচের গ্লাসে তুলবে পরিষ্কার, দেখবে ঘোলাটে লাগে না, চকচকে। 1 ঘন্টা ধুয়ে দিতেই ঘোলাটে হয়ে যায় না। কেন হলো? ব্যাপারটা হচ্ছে যে জলের মধ্যে যখন অক্সিজেন ঢোকে সে বিক্রিয়া করে দিয়ে আর্সেনিক ঘটিত যৌগ তৈরি করে, তার ফলে কি তৈরি হয়? জল ঘোলাটে হয়ে যায়। হ্যাঁ ঠিক, মানে তলায় থিতিয়ে পড়ে কিছু অংশ তাতে ডিজাইন করা যায়। আচ্ছা এরপরে বলি, আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি, দুর্গন্ধ থাকে। আচ্ছা এবার একটা কথা বলি, আরে হ্যাঁ ভাই আমাকে একটু বলতে দাও। তারপরে হচ্ছে, আচ্ছা যেটা বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে তাহলে মাটির নিচে জল দূষণ হচ্ছে কি করে? দেখো আগেকার দিনে কি হতো, সারা গ্রামের মধ্যে একটা কুয়ো থাকতো, সারা গ্রামের লোক ওই কুয়োতে বালতি ফেলে জল তুলে নিয়ে আসতো লাইন দিয়ে। আজকের দিনে কি হয়, প্রত্যেক বাড়িতে বাড়িতে, না না আরে আমি বিতর্ক সবাই আসতে চাই, বলছি সবার মধ্যে টিউবওয়েল আছে তো, তাহলে আমাদের টিউবওয়েল দিয়ে যখন জল তুলি তাহলে জলের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে কি করে না? ঠিক আছে, বিক্রিয়া করে। তা বিক্রিয়া করলে কি হয়ে যায়? আমার বাড়ি কলের মাথাকে খুলে নিয়ে চলে গেছে, জল আসেনি এখনো, এরা বলে জল দেয়নি। এই যে তোমরা আগে টাইম বলে দিলে স্নান করতে না, ওই কারণে। তোমাদের উপরে জল চলে এসছে না অনেক বাড়িতে? ভালো জল দেয়? হ্যাঁ তাও আছে। আচ্ছা এরপরে চলে আসি, কে ট্যাপ লাগায়নি? ও লাগাবে, পাইপ নষ্ট হয়েছে পর। আচ্ছা শোনো, আর্সেনিক দূষণের প্রভাব। আর্সেনিক দূষণের প্রভাব কি? দেখো জলের মধ্যে যদি নির্দিষ্ট পরিমাণ আর্সেনিক থাকে, আর এক পাতা আছে, আজকে হয়ে যাবে, এক পাতা নয়, কোশ্চেন প্রিন্ট হয়ে গেছে, এনে দিয়ে দেবো। আচ্ছা এবার শোনো, শরীর ভালো লাগানোর কথা একদিন এত খুঁজে রাখবো, পুরোটা পড়া থাকবে না, খুঁজে রাখবো। মানে আগামী ক্লাস দুটোতে অঙ্ক করাবো, এটা খুঁজে রাখবো, হাফ হাফ করে পড়া দেবো। এই শোনো, আমার ঘড়ি ভালো না। এই শোনো আর্সেনিক, শোনো শোনো শোনো, যদি আর্সেনিক যুক্ত জল কেউ বেশি পান করো তাহলে কি হবে? পায়ের তলায় কালো কালো ছোপ পড়ে যায়, যেটাকে কি বলা হয়? ব্ল্যাক ফুট ডিজিজ। আর বাদ বাকি ছোটখাটো কিছু সমস্যা আছে, মেনলি ক্যান্সার হবে, দেখে নেবো। এবার চলে আসে হচ্ছে কি, আর্সেনিক দূষণ থেকে বাঁচবো কি করে? ফটকিরির নাম শুনেছো? ডাই কাটার বলে লাগায়, ফিটকিরি ফটকিরি, হ্যাঁ অনেকটা বড় মতো হয়। আচ্ছা ফটকিরি, আচ্ছা কর বলো, জলের মধ্যে যদি ফটকিরি রাখা, জল পরিশোধন হবে কি হবে না? হবে। আগেকার দিনে তাই করতো, আমাদের বাড়িতে করতো। হ্যাঁ, জল থিতিয়ে পড়ে যে উপরের জলটা খেতে হবে, নিচের জলটা আবার ফেলে দিতে হবে, ঠিক আছে? না না, তোমাকে তো একটুখানি দিতে হবে, তুমি কি কিলোখানিক দিয়ে দেবে এক বালতিতে? একটুখানি। আচ্ছা এরপরে চলে আসি যে বিপরীত অভিশোভন মানে অসমোসিস, ইউভি রশ্মি আয়ন বিনিময়, সবগুলো পড়ে নেবো এরপরে। আচ্ছা আদিত্যর কোশ্চেনে আসি, আদিত্য একটু জিজ্ঞাসা করছিলে না, জলে যদি ফ্লুরিন থাকে তাহলে কি ক্ষতি হতে পারে? ব্যাপার হচ্ছে কি, প্রতি লিটার, বলবো ফ্লুরোসিস, ফ্লুরোসিস, হ্যাঁ তা ফ্লুরাইড তুমি বললে, ফ্লুওরিনের জন্যই তো হয়, ফ্লুওরাইড রিন থেকে তো ফ্লুরাইড তৈরি হয়, মিশে যৌগ ধরে ফ্লুরাইড,
ওটা খাওয়ার পর ফ্লুরোসিস রোগ হয়। এই শোনো শ্রাবণী, আচ্ছা ফ্লুরাইড জলের মধ্যে কতটা থাকা উচিত 1 লিটারে? 1/2 থেকে 1.5 মিলিগ্রাম। 1/2 থেকে 1.5 মিলিগ্রাম। আর ঢুকছে না বড় মাথার মধ্যে, অনেকক্ষণ ধরে বোঝা হচ্ছে। আচ্ছা এরপরে আচ্ছা দুটো ইথাইল রোগ কেন হয়? কিসের জন্য? ইথাইল ক্যাডমিয়াম, ইথাইল আর মিনামাতা, মিতা না সরি মিনামাতা। আচ্ছা শোনো, এই চ্যাপ্টারটা পুরোটা হয়ে গেল, ম্যাক্সিমামটা পুরনো পড়া। তোমাদের কোশ্চেন দিচ্ছে আচ্ছা তোমরা আগামী ক্লাসে সম্পূর্ণটাই শেষ করে নিয়ে আসবা, মানে সম্পূর্ণ অধ্যায়ের যা যা কোশ্চেনটা মুখস্থ না খুঁজে নিয়ে আসবা, পরীক্ষা হবে না। আচ্ছা আগের দিন যে আমি জেরক্স দিলাম উত্তর খুঁজেছিলে? অনেকে খুঁজেনি, ঠিক আছে বাড়ি কাজ দেবো, বিজ্ঞানের বাড়ি কাজ দেবো, ডায়েরি দেবো, জেরক্স দেবো, ওয়েট করো। মার্কারি, মিনামাতা, আর্সেনিকোসিস, আরেকটা হচ্ছে ব্ল্যাকফুট হবে, আর ক্যাডমিয়াম, ইথাইল, ফ্লুওরিন, ফ্লুরোসিস। কিছু লিখতে হবে না। এই শোনো, ভৌত বিজ্ঞানের বাড়ির কাজ কি? আগে কোশ্চেন দিতে পারবো বলবো। তোমার তাড়াহুড়ো কিসের গো? কোথায় যাবো?